সত্য মিথ্যার লড়াইটা যখন এমন পর্যায়ে যায় যে একজন সাংবাদিক সরাসরি ক্ষমতার কেন্দ্রবিন্দুকেই চ্যালেঞ্জ করে বসেন, তখন কি হতে পারে? ঠিক এমনই একটা ঘটনা নিয়ে সম্প্রতি অনলাইন জগতে রীতিমতো ঝড় বয়ে গেছে। চলুন আজ এই বিতর্কের একেবারে গভীরে গিয়ে দেখি ঘটনাটা আসলে কি। আচ্ছা, এই পুরো বিতর্কের সারমর্মটা যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে সাংবাদিক আনিস আলমগীরের নিজেরই একটা কথা। কথাটা হলো, সময় ঠিক করে দেবে কার স্থান হবে ডাস্টবিনে আর কার স্থান মানুষের হৃদয়। ভাবুন একবার, এই একটা লাইনই কিন্তু বুঝিয়ে দেয় যে এটা শুধু সাধারণ কোনো কথা কাটাকাটি না, এটা সম্মান আর সাধারণ মানুষের মতামতের একটা বিরাট লড়াই। তো এই সব কিছুর শুরুটা হলো কোত্থেকে? হলো সোশ্যাল মিডিয়া থেকে। সাংবাদিক আনিস আলমগীর সরাসরি প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে একটা পোস্ট দেন। তার অভিযোগটা ছিল বেশ গুরুতর। প্রেস সচিব নাকি তাকে ভুলভাবে উদ্ধৃত করেছেন, মানে তার মুখের কথাকে পাল্টে দিয়ে একটা মিথ্যা গল্প সাজানোর চেষ্টা করেছেন। আসলে বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল একটা নির্দিষ্ট মন্তব্য। দেখুন, আনিস আলমগীরের দাবি, তিনি বলেছিলেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে নিজের ইমেজ বানানোর জন্য পিআর টিম ব্যবহার করেছিলেন। কিন্তু প্রেস সচিবের কথায় এই বক্তব্যটাই নাকি পাল্টে যায়। সেখানে বলা হলো ডক্টর ইউনূস জুলাই মাসে বিদেশি মিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার জন্য কোটি টাকা খরচ করেছেন। খেয়াল করে দেখুন, শুধু আগে আর জুলাই মাসে এই দুটো শব্দের পরিবর্তনেই কিন্তু পুরো বক্তব্যের অর্থই এদিক ওদিক হয়ে গেল। কিন্তু ঘটনাটা যদি শুধু এই একটা উক্তি নিয়েই থাকত, তাহলেও হয়তো একরকম ছিল। বিতর্কটা আরও বড় হয়ে গেল যখন আনিস আলমগীরের ভাষ্যমতে প্রেস সচিব তার পুরনো কর্মস্থল, মানে তিনি আগে যে পত্রিকায় কাজ করতেন, সেটা নিয়েও নাকি কিছু অবমাননাকর মন্তব্য করেন। আর এতেই ব্যাপারটা আরও অনেক বেশি ব্যক্তিগত দিকে মোড় নেয়। আনিস আলমগীর তখন তার পুরনো পত্রিকা আজকের কাগজের হয়ে শক্ত একটা অবস্থান নিলেন। তিনি বললেন, এই পত্রিকাই তো ৯০-এর দশকে বাংলাদেশের সাংবাদিকতার পুরো ধারাটাই বদলে দিয়েছিল, আর তিনি নিজেকে সেই পত্রিকার প্রোডাক্ট বলতে গর্ববোধ করেন। তার কথায়, এই পত্রিকার জন্যই তো তিনি ইরাক আর আফগানিস্তানের দুটো যুদ্ধের মতো বড় বড় আন্তর্জাতিক ঘটনা কভার করার সুযোগ পেয়েছিলেন। এটা তো ছোটখাটো কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আসা যাক বিতর্কের সেই অংশে যেটা সবচেয়ে বেশি ব্যক্তিগত আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনিস আলমগীরের অভিযোগ, তার যুদ্ধ সাংবাদিকতার যে অভিজ্ঞতা, সেটাকেই নাকি ভীষণভাবে খাটো করে দেখা হয়েছে। আনিস আলমগীরের ভাষায় প্রেস সচিবের করা সবচেয়ে নোংরা মন্তব্যটা ছিল তার যুদ্ধ সাংবাদিকতা নিয়ে। তাকে নাকি বলা হয়েছে তার জীবনের সবচেয়ে বড় অর্জন হল ইরাক যুদ্ধের সময় হোটেলে বসে রিপোর্ট করা। ভাবুন তো একবার, একজন যুদ্ধ সাংবাদিকের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কিন্তু এই যে হোটেলে বসে রিপোর্ট করার খোঁচা, এর পেছনের বাস্তবতাটা কি ছিল? সেটা ছিল ভয়াবহ। আনিস আলমগীর নিজেই জানান যে হোটেলে তারা ছিলেন, সেই হোটেলটাই মার্কিন হামলার শিকার হয়। আর সেই হামলায় ৩ জন সাংবাদিক আহত হন, এমনকি রয়টার্সের একজন রিপোর্টার তো ঘটনাস্থলেই মারা যান। মানে যাকে নিরাপদ হোটেল বলে কটাক্ষ করা হচ্ছে, সেটাই ছিল একটা মৃত্যুফাঁদ। পরিস্থিতিটা যে কতটা ভয়ঙ্কর ছিল তার একটা জীবন্ত প্রমাণ পাওয়া যায় তার সহকর্মী শান্ত মাহমুদের কথায়। তিনি তখন সেই লাইভ ব্রডকাস্টের প্রযোজক ছিলেন। তিনি স্মৃতিচারণ করে বলেছেন, আনিস আলমগীর সেদিন অন এয়ারে বলছিলেন যে তিনি দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান, এমনকি তার চোখও ছলছল করছিল। একজন প্রত্যক্ষদর্শীর এই সাক্ষ্য কিন্তু ঘটনাটাকে আরও অনেক জোরালো করে তোলে, তাই না? তো এই ব্যক্তিগত আক্রমণ পাল্টা আক্রমণের পর ঘটনাটা কিন্তু আর দুজনের মধ্যে থাকল না। এটা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়, আর সেখানে সাধারণ মানুষই যেন বিচারকের ভূমিকায় চলে এলো। আর মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? এক কথায়, ব্যাপক। শুধু আনিস আলমগীরের ওই একটা পোস্টেই ৫,৫০০-এরও বেশি রিঅ্যাকশন আসে। এই সংখ্যাটাই বলে দেয় ব্যাপারটা আর ব্যক্তিগত পর্যায়ে নেই, এটা রীতিমতো একটা গণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই হাজার হাজার কমেন্টের মধ্যে কয়েকটা বিষয় খুব পরিষ্কার। প্রায় সবাই আনিস আলমগীরের সাহসের প্রশংসা করেছেন, আর উল্টো দিকে প্রেস সচিবের তীব্র নিন্দা করেছেন। তবে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হল, শত শত কমেন্টে প্রেস সচিবের নামের সাথে ডাস্টবিন শব্দটা জুড়ে দেওয়া হয়। আর অসংখ্য মানুষ আলমগীরকে সমর্থন জানিয়ে বলেছেন, তার জায়গাটা মানুষের মনে। অরণ্য আনোয়ার নামে একজনের একটা মন্তব্য তো পুরো ব্যাপারটাকে এক লাইনে নিয়ে আসে। তিনি লিখেছেন, আপনি সাহসী সাংবাদিক, সেটা ইতিহাস সাক্ষ্য দেবে, আর সে এখনই ডাস্টবিনের পচা মালে পরিণত হয়েছে। খেয়াল করুন, সেই শুরুতেই বলা কথাটারই কিন্তু প্রতিধ্বনি এটা। কে ইতিহাসে থাকবে আর কে হারিয়ে যাবে? আরেকটা মজার কমেন্টে দেখা যায় ডাস্টবিন শফিক নামটা মানুষের মনে কিভাবে গেঁথে গিয়েছিল। একজন লিখেছেন, মজার ঘটনা হলো ফোনের কিপ্যাডের ডাস্টবিন লিখলে অটোমেটিক শফিক চলে আসে। কি অদ্ভুত!
এটা থেকেই বোঝা যায় ডিজিটাল যুগে একটা নেতিবাচক ট্যাগ কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাহলে সবকিছু শেষে আমরা আবার সেই শুরুর প্রশ্নটাতেই ফিরে আসি। সম্মান, উত্তরাধিকার আর সময়ের বিচার, এই বিতর্কের চূড়ান্ত রায়টা শেষ পর্যন্ত কে দেবে? আসলে এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই ডিজিটাল যুগে যখন লক্ষ লক্ষ মানুষ এক মুহূর্তের মধ্যে তাদের রায় জানিয়ে দিচ্ছে, তখন এই জনতার আদালত কি আসলেই সত্যের চূড়ান্ত বিচারক, নাকি এখানে আবেগ আর তথ্যের ফারাকটা অনেক সময় গুলিয়ে যায়? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।